গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের জানাজা হত্যার ঘটনায় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে পরিবারের মামলা। ভিডিওতে দেখা নারীকে পাওয়া গেলে মিলবে মোটিভ বলছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক, জানালেন ডক্টর আলী রিয়াজ। শিগগিরই জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার প্রত্যাশা। নির্বাচন বিলম্বিত করতেই পিআর পদ্ধতির কথা বলছে জামায়াত। মন্তব্য বিএনপি নেতা হাফিজের। মুক্তিযুদ্ধে জনগণের আত্মদান ভুলিয়ে দিতে চায় দলটি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি খান তাজনীন হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। গাজীপুরের সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজা হয়েছে চান্দনা এলাকায়। প্রথম দফা জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা তুহিন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় ময়মনসিংহে গ্রামের বাড়িতে। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ তুহিনের মা বাবা। বাড়িতে শোকের মাতম। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন করা হবে তাকে। জুমার নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় আসাদুজ্জামান তুহিনের জানাজা। এতে অংশ নেন স্থানীয় সাংবাদিক, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভও করা হয়। তুহিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের উদ্দেশ্যে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা ও মা। সবশেষ কোরবানির ঈদে বাড়ি গিয়েছিলেন তুহিন। একজন গণমাধ্যম কর্মী হিসেবে নানা চ্যালেঞ্জ, সম্ভাবনা, নানা গল্প করেছিলেন পরিবারের সাথে। জানিয়েছিলেন আগামী দিনের পথ চলার কথা, কিন্তু এখন সব শেষ। আমার ভাই কিন্তু চলেই গেছে, আর কেউ দিতে না আমার বাইরে। তার দুইটা সন্তান, পিতার সন্তানের মাটি দেয়, পিতারই মাটি দিল সন্তানের। ঈদের আগের দিন আসছিল, ঈদের দিন চলে গেছে আর কি ওর কর্মস্থলে গাজীপুরে। নৃশংস এই হত্যার ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা। একজন সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে, কুপিয়ে, জবাই করে হত্যা করার ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই, তাও দ্রুত বিচার চাই। একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে যদি এরকম একটা সাংবাদিকের উপর হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে? 5 ভাই ও 2 বোনের মধ্যে সবার কনিষ্ঠ তুহিন। 2005 সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করা হয় এই গণমাধ্যম কর্মীকে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ। তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বড় ভাই। সকালে বাসন থানায় মামলা করেন তিনি। দুপুরের ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি নর্থ রবিউল হাসান জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে 4 থেকে 5 জনকে চিহ্নিত করা হয়েছে। বাসন থানায় চলছে 5 জনের জিজ্ঞাসাবাদ। আর ভিডিওতে দেখা নারীকে পাওয়া গেলে মিলবে হত্যার মোটিভ। বৃহস্পতিবার রাতে শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামের এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা। নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে 3টি ব্যাগে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে একজন পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় ভোরবেলা 2 জন যুবক ব্যাগ 3টি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় দোকানিরা ব্যাগ খুলে ভেতরে মরদেহের খণ্ডাংশ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আঙ্গুলের ছাপ থেকে শনাক্ত করা হয়েছে মরদেহের পরিচয়। তিনি নরসিংদীর বাসিন্দা মোহাম্মদ অলি। পুলিশের ধারণা 2 থেকে 3 দিন আগে হত্যার পর মরদেহটি টুকরো করে ফেলে যাওয়া হয়েছে। এখানে রক্ত বিয়ে মোড়ানো একটা ব্যাগের ভিতরে, পরে সংবাদ দিল জনগণ, এসে দেখি উৎসুক জনতা। তারপরে আমি এটা এখানে দেখলাম যে ব্যাগ অবস্থায়। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। এর আগে ভিন্ন মত হওয়া 9 বিষয়ের বাস্তবায়ন নিয়ে কমিশন পরামর্শ নিতে চায় বিশেষজ্ঞদের। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন ছিল। সেখানেই এই কথা জানান সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তার প্রত্যাশা, সব দলের ঐকমত্যে শিগগিরই স্বাক্ষরিত হবে জুলাই সনদ। সরকার গঠিত 5টি সংস্কার কমিশনের সুপারিশকৃত 166টি বিষয় নিয়ে চলতি বছরের 20 মার্চ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রথম ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এ ধাপের 44 অধিবেশনে 62টি বিষয়ে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। পরে 25টি বিষয় পুরোপুরি বাদ দিয়ে 2 জুন থেকে 20টি মৌলিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। এ ধাপে 23 দিনের সংলাপে ভিন্নমত ছাড়াই ঐকমত্যে পৌঁছানো যায় 11টি বিষয়ে। বাকি 9টি বিষয়ে আসে নোট অব ডিসেন্ট বা আপত্তি। সরকারের 1 বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, এসব নোট অব ডিসেন্টের বিষয়সহ জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চায় কমিশন। আগামী রোববার থেকে শুরু হবে সেই বৈঠক। নোট অব ডিসেন্ট বিষয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলবো যে আসলে এই ধরনের পরিস্থিতিতে বৈশ্বিক অভিজ্ঞতাটা কি, আমাদের বাস্তবতাটা কি, এবং যারা সাংবিধানিক হয়তো সংবিধান সংস্কার কমিশনে বা অন্যান্য কমিশনে যুক্ত ছিলেন তাদের মতামতটা আমরা বুঝতে চাই। বিশেষজ্ঞদের মতামত নিয়ে আবারও শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। অবশ্য কবে নাগাদ জুলাই সনদ স্বাক্ষরিত হবে তা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে বলছেন কমিশনের সহসভাপতি। খসড়া আমরা আবার পাঠাবো, তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক দলগুলোর মতামত বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে বাস্তবায়নের পথটা কি হবে। নির্বাচন সংক্রান্ত 27টি বিষয়ে সংস্কারের সুপারিশ করে কমিশন। ভোটের আগেই সেসব বাস্তবায়নের উপর জোর দেয়া হয়। আশা রাখতে চাই এখনো যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। এছাড়া প্রথম পর্যায়ে গঠিত 6টি সংস্কার কমিশনের 165টি সুপারিশ নির্বাহী আদেশ, বিধি প্রণয়ন এবং অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে পাঠায় ঐকমত্য কমিশন। এই আলোচনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় এরই মধ্যে সমাপ্ত হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ধন্যবাদ। নির্বাচন বিলম্বিত করতেই পিআর পদ্ধতির কথা বলছে জামায়াত। এই অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের। তার অভিযোগ, নানাভাবে জামায়াত মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। পিআর নয়, বিদ্যমান ব্যবস্থায় জাতীয় নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন। 1 বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন এই বিএনপি নেতা। হাফিজ উদ্দিন আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনা নির্বাচন ঘিরে দেশ অস্থিতিশীল করতে কূটচালের পরিকল্পনা করছে, তাই জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়, সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। এই যে দল জামাতে ইসলামী, তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে
অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল। 1971-এ পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। একথা বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুপুরে কাকরাইলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, সরকার নির্বাচনের কথা বললেও ভোটের পরিবেশ অনিশ্চিত। ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হলেও জুলাই শহীদ ও আহতদের পরিবারগুলোকে এখনো পুনর্বাসন করা হয়নি। জীবন মৃত্যুর মাঝে থাকা কয়েকজন উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না বলে দাবি করেন সাইফুল হক। এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন ছাত্র যুবকদের তুলনায় শ্রমিক শ্রমজীবী মানুষ। কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকদের জীবন নিরাপদ হয়নি। শ্রমিকদের মজুরি এখনো কোনো মানবিক মজুরি এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। এই সরকার যদি ফেল করে তার কিছু দায়িত্বভার আমাদের উপরে পড়বে। সেজন্য সরকার 33 নাম্বার না পেলেও কয়েক নাম্বার গ্রেস দিয়ে সরকারকে আমরা পাশ করিয়ে দিচ্ছি। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বন্ধ সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা। ভর্তি থাকা গুরুতর রোগীদের পরীক্ষার জন্য যেতে হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। গুনতে হচ্ছে 2-3 গুণ অর্থ। চিঠি চালাচালি আর সরকারি নিয়মের বেড়া জ্বালাই আটকে আছে যন্ত্রের মেরামত। গত বছর ক্যান্সার ধরা পড়ে লক্ষ্মী রানী দাসের। এসেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে। সিটি স্ক্যান করাতে গিয়ে শোনেন মেশিন বন্ধ। অ্যাম্বুলেন্স ভাড়া করে বাইরের বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে নিতে হয় সেই সেবা। অপারেশন হয়েছে, এখনো বমি করতেছে, ব্যথা হচ্ছে, আমাদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে। অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, তাও অনেক কষ্ট হয়েছে। মনে হচ্ছে আমরা ওইখানে হচ্ছে যে সিটি স্ক্যান করছে, ওইখান থেকে সব বাদবাকি সব রিপোর্ট করছে এখানে। যেহেতু এখানে নাই, আমাদের অনেক ভোগান্তি। রাস্তাঘাটে একটা অপারেশনের রোগী নিয়ে যাওয়া, অনেক সময় অনেক কিছু হয়ে যাইতো। শাহানা বেগমেরও ক্যান্সার, ভর্তি 5 দিন ধরে। মানুষের দেয়া 20,000 টাকা নিয়ে সিলেট থেকে এসেছেন তিনি। বেসরকারি প্রতিষ্ঠানে সিটি স্ক্যান করাতে গিয়েই সেই টাকা প্রায় শেষ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এই 2 রোগীর মতো অবস্থা অনেক রোগীর। 20,000 টাকা আনছিলাম, অনেক টাকা টোকা নাই, আর আমাদের চিকিৎসা করবো, সিট ভাড়া দিব, হেঁটো নাই। এখানে সার্ভিসটুকু থাকলে আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা করাতে পারতাম এবং চিকিৎসা ব্যয়বহুল, ব্যয়টা আমাদের জন্য কম হতো। এখানে বলে যন্ত্র নষ্ট আছে বা বাইরে করতে হবে, মা ডাক্তারে বললো আর এসে আমরা আর কি বাইরে গেলাম। বাইরের থেকে এই রিপোর্টগুলো নিয়ে আসেন, পরীক্ষাগুলো করে নিয়ে আসেন, এগুলো বলতেছে। এগুলো করতে করতে আমরা ওই রোগীর চিকিৎসাগুলোকে আর করতে পারি না। মেশিনটা বন্ধ, সিটি স্ক্যান করেছি বাইরের জন্য খরচ হয়েছে আমাদের 14,000 টাকা। 2018 সালে 7 কোটি টাকায় কেনা হয় সিটি স্ক্যানের অত্যাধুনিক এই মেশিন। 4,000 টাকায় করা যেত পরীক্ষা। এখন তা বিকল হয়ে পড়ে আছে। সরকারি যন্ত্রপাতি নষ্ট হলে তা মেরামতের জন্য সরকারি একটি প্রতিষ্ঠান আছে, নাম নিমিউ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে এই প্রতিষ্ঠানের দূরত্ব মাত্র 1 মিনিটের পায়ে হাঁটার পথ। এত কাছে হওয়ার পরও এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি বিকল হয়ে পড়ে আছে 1 বছরের বেশি সময় ধরে। এর মধ্যে চিঠি চালাচালি হয়েছে 8 থেকে 10 বার। তার মানে কি কর্তৃপক্ষের অবহেলা, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এর পেছনে? সিটি স্ক্যানের মেশিন থেকে মাসে রাজস্ব আদায় হতো 16 থেকে 20 লাখ টাকা, অথচ এর চেয়েও কম টাকায় এটি মেরামত করা সম্ভব। এছাড়া চীনের দেয়া উপহারের এমআরআই মেশিনও নষ্ট হয়ে পড়ে আছে 5 বছর ধরে। আমাদের 3টা বড় মেশিন কিনা হবে, একটা লিনিয়ার অ্যাক্সিলারেটর, একটা সিটি স্ক্যান, একটা এমআরআই। 3টা মেশিন কেনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কাজ শুরু করছে। পার্শ্ববর্তী যে হাসপাতালগুলো আছে, সরকারি হাসপাতাল যেমন বক্ষব্যাধি হাসপাতাল আছে, গ্যাস্ট লিভার হাসপাতাল আছে, এছাড়া নিউরো সায়েন্স হাসপাতাল, এসব জায়গায় চালু আছে, ওখানে পাঠিয়ে দিই। তারপর কিছু রোগী বাইরেতেও করেন। ক্যান্সার চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ অংশ এমআরআই ও সিটি স্ক্যান। ক্যান্সার শনাক্ত ও কোষের বিস্তার দেখা হয় এই পরীক্ষার মাধ্যমে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। দোকান নিয়ে জটিলতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন 2 জন। সকালে ক্যাম্পাসের স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, রেলের জায়গায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দোকান পরিচালনা করে আসছিল আওয়ামী লীগের লোকজন। সরকার পতনের পর তাতে বাধা দেয় শিক্ষার্থীরা। এ নিয়ে সকালে স্থানীয়দের সাথে কথা কাটাকাটি হয়।
এরই জেরে হামলা চালানো হয়। ঘটনায় বিচার ও স্থানীয়দের দৌরাত্ম্য বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে। তারা আমাদের থেকে জায়গাটা জোরপূর্বকভাবে দখলদারিত্বের মাধ্যমে দখল করার প্রচেষ্টায় ছিল, কিন্তু আজ যখন আমরা আমাদের ছাত্রদের তত্ত্বাবধানে কাজটা সম্পন্ন করার প্রয়াসে ছিলাম, তো তখনই তারা হুটহাট করে এসে আমাদেরকে কাজ বন্ধ করার নির্দেশনা দেয়। জায়গা দখল নিয়ে আপনার এই হামলাটা হয়েছে। স্থানীয়রা আমাদের ক্যাম্পাসের একজন ভাইকে মারছেন, উনি ফরেস্টিতে আছেন। আগামী 24 ঘন্টায় ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যার পর বৃষ্টিপাত শুরু হলেও রাতে এই বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অফিস। শনিবার সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। সেক্ষেত্রে দেশের দক্ষিণাঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে খুলনা, বরিশাল এবং চিটাগাং বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। নওগাঁর 2 সীমান্তে আবারও শিশুসহ 18 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে ধামিরহাট ও সাপাহাড় সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। বিজিবি জানায় ধামিরহাটের সাতানা এলাকা থেকে 14 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 7 নারী ও 3 শিশু রয়েছে। অন্যদিকে সাপাহাড় বামুনপাড়া সীমান্তে 2 শিশু ও 2 নারীকে পুশিন করা হয়। পরে 18 জনকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে ব্লকেড কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ। সকালে নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। এই সময় তারা বলেন, অনেক দিন ধরে সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না সাধারণ মানুষ। অভিযোগ, 12তম দিনের মতো আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আন্দোলনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে মহাসড়কে জুমার নামাজ আদায় করেন তারা।